স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন সহ সংবিধান সংস্কারে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। এ নিয়ে আগামী সপ্তাহে সংস্কার কমিশন তরুণ থেকে বৃদ্ধ সবার মতামত নেওয়া শুরু করবে। সব রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে কথা বলে প্রস্তুত করা হবে রূপরেখা। মঙ্গলবার বেলা ১১টার পরে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। পরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে ৬২টি প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই প্রস্তাবের মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা। রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, সব রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের মতামত নিয়ে প্রস্তুত করা হবে রূপরেখা। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। আর এ বিষয়ে আগামী সপ্তাহ থেকে জনমত নেওয়া শুরু করবে সংবিধান সংস্কার কমিশন। এবং কাদের সাথে আমরা কথা বলছি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেট শিল্পকলা একাডেমি থেকে সরাসরি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ত শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ২০২৪-এ কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি, আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে। আপনাদের প্রত্যেককে দেখে কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে যে বিএনপি কি করবে। কাজেই মানুষের যে আস্থা, এই আস্থাকে ধরে রাখার দায়িত্ব কি আপনার নয়? বিএনপির একজন নেতা বা কর্মী হিসেবে এটি ধরে রাখার দায়িত্ব তো সম্পূর্ণরূপে আপনার। এটি জনগণের কিন্তু এই দায়িত্ব না ধরে রাখা। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে, আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে। কারণ আজকে কোনোভাবে যদি এটি একজন রাজনীতিবিদ, এখানে আপনারা যারা বসে আছেন আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, বিশেষ করে গত পলাতক স্বৈরাচারের সময় এখানে উপস্থিত বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। কাজেই এই এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে, আজকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি যে যত কথাই বলুক এইটুকু বোঝার ক্ষমতা আপনারা আছে। বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে শুধু আপনার নিজের সাথে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না, আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে, আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে, কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে, যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে, একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে। কাজে আসুন আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি, আমরা নিজেদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করি যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে। একটু আগেই আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধিত্ব করেন, আপনাকে দেখি বিএনপিকে জাজ করবে মানুষ। কাজেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে। এই ৩১ দফা আমরা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব এই জন্যই নিয়ে যাব। দেখুন
31 দফা আমরা 2 বছর আগে দিয়েছি, 27 দফা ছিল। তারপরে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন তাদেরও পরামর্শ ছিল, তাদের পরামর্শগুলো নিয়ে আমরা এই 31 দফা করেছি। অর্থাৎ আগামী দিনে এই দেশের গণতন্ত্রকে যারা সুসংহত করবে, গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে, সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই 31 দফা। কাজেই এই 31 দফাকে আমরা নিয়ে যাব মানুষের কাছে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য আপনাকেও প্রস্তুত হতে হবে, নিয়ে যাওয়ার জন্য আপনাকেও রেডি হতে হবে। আজকে মানুষের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে, মানুষের ধারণার পরিবর্তন হচ্ছে। কাজে আজকে শুধু আমাদেরকে আগের মতন চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তার পরিবর্তন আমাদেরকে ঘটাতে হবে। এবং আমরা যদি চিন্তার পরিবর্তন ঘটাতে পারি, আমরা যদি মানুষের চিন্তাধারার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি, শুধুমাত্র তাহলেই আমরা টিকে থাকবো, শুধুমাত্র তাহলেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা লক্ষ কোটি যে নেতাকর্মী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, পলাতক স্বৈরাচার, অত্যাচার, নির্যাতনের পরেও যখন আপনারা টিকে আছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে আপনারা টিকে থাকতে সক্ষম হবে। একটি কথা মনে রাখবেন, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, আপনাদের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। কাজেই নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে, মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে, মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব, দেশের মানুষকে পথ দেখাতে সক্ষম হব। এবং একই সাথে আজকে আমাদেরকে যে কোনো মূল্যে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে গণতন্ত্রটাকে আমাদেরকে চালু রাখতে হবে। মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে মানুষ যাবে ভোট কেন্দ্রে ভোট দিবে। সেটি যে শুধু সংসদ নির্বাচন নয়, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেটি উপজেলা পরিষদের নির্বাচন হলে, সেখানে পৌরসভার নির্বাচন হোক, জেলা পরিষদের নির্বাচন হোক, সেটি কোনো মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো ক্লাবের নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডির নির্বাচন হোক, অর্থাৎ যেখানে যেটাই হোক নির্বাচন হোক, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি, অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো, অনলি দেশের মানুষকে আমরা নিরাপদ রাখতে পারবো। আসুন আজকে 31 দফা যেরকম আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিব, এই প্রতিজ্ঞা যেমন আমরা করছি, একইভাবে আজকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের হাজারো সহকর্মী যে কারণে প্রাণ দিয়েছে, অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধার, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেন আমরা কন্টিনিউ রাখতে পারি, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কন্টিনিউ রাখতে পারি, তাহলেই আমরা এই ষড়যন্ত্র থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো, যে কোনো বিপদ থেকে দেশকে রক্ষা করতে পারবো। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়, কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। প্রতিটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সকাল থেকে আপনারা অনেক পরিশ্রম করেছেন, সকাল থেকে আপনারা নিজেদেরকে আমি বিশ্বাস করি প্রস্তুত করেছেন এই 31 দফা কিভাবে আপনারা জনগণের সামনে পৌঁছে দেবেন। পরিশেষে আমি একটি কথা বলবো, আজকে অনুষ্ঠানটি সিলেটে হচ্ছে। আমাদের যে আজকে প্যানেল বোর্ডের মূল যিনি আছেন ডক্টর পারভেজ, আমি জানি না আপনারা জানেন কিনা, ওনার বাড়ি কিন্তু বগুড়া, উনি বগুড়ার মানুষ। এখন বগুড়ার মানুষ হিসেবে উনি যখন বললেন সিলেটের অনুষ্ঠানটি সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে। সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছিলাম সরাসরি সম্প্রচারে। ফ্যাসিবাদী রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে সরকারের প্রতি আবেদন জানাবে নির্বাচন সংস্কার কমিশন।
রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চান শিক্ষার্থীরা। পাশাপাশি মনোনয়ন বাণিজ্য বন্ধে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুপারিশ করেছেন তারা। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নতুন কমিশনকে অবগত করা হবে। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে তাদের ক্যাম্পাসে মতবিনিময়ের উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আয়োজনে শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন সুপারিশ। বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ যারা সরকারে যাবেন তাদের ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং তোমরা কোনো অবস্থায় যাতে ফ্যাসিবাদীরা নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে সরকারকে আবেদন জানাবে সংস্কার কমিশন। যেই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার নো মোর। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে মামলা করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালান। লুট করা হয় বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য দুষছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানিকে। আমরা সমাধান করতে চেয়েছি। আমরা 3 সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব। আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করে। আমি সকল ছাত্রদের অনুরোধ করব, কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই এবং দেশকে বাঁচিয়ে রাখি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জানান, সমঝোতায় শিক্ষা মন্ত্রণালয়ে দ্বারস্থ তারা। আমার অভিভাবক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আমার অভিভাবক এই কলেজের অভিভাবক। তাদের যে কোনো সিদ্ধান্তের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তারা যে সিদ্ধান্ত আমাদের দিবেন আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে চলার চেষ্টা করব। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো গাফিলতি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ ঘটনায় আইসিইউতে কর্মরত কয়েকজন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন চিকিৎসকের কাছে তার রোগীর চিকিৎসা সেবা ইবাদত বা প্রার্থনার সমান। অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। বিগত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর থেকে প্রতীয়মান হয় যে কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অধ্যক্ষ জানান, মিথ্যা প্রচার করে উস্কানি দিয়ে হাসপাতালে ভাঙচুর করা হয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে, আমার হসপিটালের স্বার্থে, জাতির স্বার্থে, সকলের স্বার্থে। কেন নয়? আমরা যদি অবহেলা হয় তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সহিংসতার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হতে চায় না সরকার। কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিনিধিরা বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন। দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই আগের মতোই হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এইগুলি লোকজনেও কিন্তু পছন্দ করতেছে না, আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়, জনগণেরও খুব ক্ষতি। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালতের বাইরে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে তার ভক্ত সমর্থকরা। এতে আহত হয়েছে অনেকে। আগামীকাল পুনঃশুনানির সিদ্ধান্ত নিয়েছে আদালত। মঙ্গলবার বেলা 11:15টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে হাজারো ভক্ত স্লোগান দিতে থাকে। আইনজীবী জানান, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। পরবর্তী জামিন শুনানির জন্য দ্রুতই আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা আমাদের আইনগত শুনানিতে বলেছি যে এই মামলাটা আসলে আইনগত ত্রুটির কারণে এই মামলাটা চলে না, এবং এই চিন্ময় প্রভু কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কাজের সাথে সম্পৃক্ত নয়, এবং ওনার পিসিপিআরে কোনো ধরনের এই ধরনের কোনো কর্মকাণ্ডের কোনো ইতিহাস নেই। আদালত সত্যদৃত বিবেচনায় আমাদের জামিনের দরখাস্তটা নামঞ্জুর করেছে। তো এই পর্যায়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনগত প্রস্তুতি নিচ্ছি। এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। সেই সমাবেশের পরই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে মামলা করেন বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান। পরে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রংপুরের পীরগাছায় পাওটানা স্বল্প আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এই কথা জানান। বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। শেখ হাসিনার আমলে গোপালগঞ্জ সহ 2-1টি জেলায় উন্নয়ন হলেও বাকি জেলাগুলোর প্রতি চরম বৈষম্য হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, আগামীতে পিছিয়ে থাকা জেলাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের কোমলমতি বালকেরা, ছাত্ররা, তারা যে সমস্ত কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নই,
এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এই কথা আমি বারবার করে বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। আজকে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে। আসুন আজকে আমরা মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেবকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি আমরা মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন, যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়নাল আবেদিন সাহেবের নামও ইতিহাসে থেকে যাবে। আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার, খালেদা জিয়ার নাম মুছে ফেলার, তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন, কিন্তু পেরেছে কি? এদেশের মানুষ কি সেটা মেনে নিয়েছে? এদেশের মানুষ তো আজকে আপনার তারেক রহমানকে তাদের নেতা হিসেবে জানে। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, আমাকে সেই বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন তারেক সাহেব কবে আসবেন। আমি কেন, আপনার কি সুবিধা? উনি আসলে আর কোনো সমস্যা থাকবে না, দেশ ঢাকা শহর মানুষে মানুষ হয়ে যাবে। শুধুবৃন্দ, এটা হচ্ছে বাস্তবতা। তাই বলি, আমার সবসময় প্রায় কথা বলি আমি, যে ইচ্ছে করলেই কাকে রান করে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না, ইতিহাসকে বিকৃত করা যায় না। কিউবার ফিডেল ক্যাস্ট্রো তিনি যুদ্ধ করতেন প্রথম দিকে, সেই যুদ্ধ করতে তিনি একবার বাতিস্তার হাতে তিনি গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হলো, ট্রায়ালে তার 12 বছর সাজা হয়েছিল। সেই সময় তিনি ফিডেল ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমাকে তোমরা এখন কন্ডেম করতে পারো, কিন্তু ইতিহাস আমাদেরকে ধারণ করবে। সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে, খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে, ইনশাআল্লাহ জীবন্ত ইতিহাস। সিলেট শিল্পকলা একাডেমিতে তারেক রহমানের বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে। এ সরকারের সময়ই সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে, সচিবালয়ে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তার অভিযোগ, দেশে অস্থিরতা সৃষ্টি করতে ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করছে, যে কোনো ষড়যন্ত্র রুখতে সতর্ক আছে সরকার। আজকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। একটা ট্রানজিশনাল সময়, পরিবর্তনশীল সময় আমরা পার করছি। তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে এক শ্রেণীর দোষর সৃষ্টি হয়েছে, ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। বিগত সরকারের যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল, এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে, এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি। যে সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। তিনি বলেন, দেশের পরিবেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে, আর এতে আওয়ামী লীগ সরকারের লুটপাটের প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের এখানে দায়িত্ব আছে। পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকারি মেয়াদেই সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচার নিশ্চিত করা হবে। অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দেশের দীর্ঘতম ও স্বতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে। সকাল 10:45টার দিকে সেতুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্ত থেকে একযোগে ট্রেন চালানো হয়।
এ যেন পথের পাঁচালীর অপু দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য। দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের স্বতন্ত্র বঙ্গবন্ধু সেতু শেখ মুজিব রেল সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করছে ট্রেন। সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত আধুনিক এই সেতু দিয়ে মঙ্গলবার সকালে 2টি ইঞ্জিন ও 3টি কোচ সংযোজিত 2টি ট্রেন শুরুতে 10 কিলোমিটার গতিবেগে পরীক্ষামূলক যাত্রা শুরু করে। পরে সেই গতি গিয়ে ঠেকে 40 কিলোমিটারে। পরীক্ষামূলক ট্রেন চলাচলে উচ্ছ্বসিত প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। দ্রুত সেতুর দুই পাশে ডাবল লাইনের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন কষ্ট করার পর কাঙ্ক্ষিত যে ফলাফলের দিকে আমরা এগোতে পেরেছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। সেতুর পরেই হচ্ছে সিঙ্গেল লেন, এই সিঙ্গেল লেনটা যদি দ্রুত ডাবল লেনে উন্নতি করা যায় তাহলে মনে হয় যে উত্তর অঞ্চলের সাথে সারা দেশের একটা যোগাযোগ ব্যবস্থাটা আরও ভালো হবে। পরীক্ষামূলক ট্রেন চলাচলে কোনো ত্রুটি ধরা পড়েনি দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। ভাইব্রেশনটা মেজারমেন্ট করছি, সেখানে আমাদের রেজাল্ট খুবই ভালো। তো সেই দিক দিয়ে এই রেল লাইন খুবই ভালো মানের হয়েছে। এটি যথাযথ গুণাগুণ অক্ষুণ্ণ রেখেই সম্পন্ন হয়েছে, সুতরাং এটি আমাদের টাইম টেবিলে অনেক বড় একটি পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে আছে, তার একটা অনুমোদন দরকার কমার্শিয়াল ট্রেন অপারেশনের জন্য। প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে ডিসেম্বরের শেষ নাগাদ লেগে যাবে। জানুয়ারির দ্বিতীয় উইকে এটা উদ্বোধনের জন্য প্রস্তুত আছি আর কি। 2020 সালের নভেম্বর মাসে 4.8 কিলোমিটার রেল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মোট ব্যয় ধরা হয় 16,780.96 কোটি টাকা, যার 12,149.2 কোটি টাকা ঋণ দেয় জাইকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। ডিবিসির সঙ্গেই থাকুন।